বলো তোমরা সবাই কেমন আছো? যাক, তোমরা সবাই ভালো আছো। বিকাশ মিশন, তাই তো? ক্লাস 11 আমরা কি করছিলাম বলুন তো? আমরা করছিলাম ফ্রিকশন। ফ্রিকশন বা ঘর্ষণ। এই কথা বলো না। তোমরা সবাই ভালো আছো? আর তোমাদের সবাই ভালো? ঠিক আছে। তোমাদের স্টুডেন্ট সংখ্যা আজকে কম মনে হচ্ছে? আচ্ছা, স্বাধীন করতে গেছে তাই তো? আমরা কত নম্বর করেছিলাম এমসিকিউ? 8। এমসিকিউ নম্বর কত হবে তাহলে আজকে? 9। আমাকে একটা বই দাও তোমরা। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ দাও, ছায়া সমস্যা। ছায়া সলভ করছি, সবাই বুঝতে পেরে গেছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? এল দৈর্ঘ্যের একটি মসৃণ, আচ্ছা শোনো, এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল, এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে। তার দৈর্ঘ্যের 1/l অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। যদি শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম করে তবে শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? কিছু বুঝতে পারলেন? একটা টেবিল আছে, টেবিলের উপর একটা শিকল আছে। শিকলের দৈর্ঘ্য যদি l হয় তাহলে l/n বা 1/n অংশ ঝুলে আছে টেবিল থেকে, এবং বাকি অংশ টেবিলের উপর আছে। তাহলে ঝোলা অংশকে টানবে মহাত্মা গান্ধী এমজি, আর যেটা অংশ উপরে দিকে আছে সেটা কি ঘর্ষণ গুণাঙ্কের জন্য আটকে থাকবে। তাহলে কত ঘর্ষণ গুণাঙ্কের জন্য এটা আটকে আছে, সেই ঘর্ষণ গুণাঙ্কের মান সম্ভবত চেয়েছে। তো চলো আমরা একটু হালকা করে ডিজাইন করার চেষ্টা করছি। হালকা করে, এটা একটা কি বিল? এটা একটা টেবিল। হ্যাঁ, টেবিলের এটা পায়া। টেবিল বলো আর যাই বলো না, টেবিল। এই টেবিলের উপর একটা শিকল আছে, শিকল। তাহলে শিকলটা ঝুলে আছে, ব্যাস। তাহলে কতটুকু অংশ ঝুলে আছে? মোট দৈর্ঘ্য কত? আর কতটুকু অংশ ঝুলে আছে? 1/n অংশ না? হ্যাঁ, টেবিলের দৈর্ঘ্যের 1/n অংশ। তার মানে বলুন তো এইটুকু দৈর্ঘ্য কত? ঝুলন্ত অংশের দৈর্ঘ্য যদি আমরা l প্রাইম বলি, বা দৈর্ঘ্য কত হবে? l/n। মোট দৈর্ঘ্য যদি l হয় তাহলে এইটুকু অংশ দৈর্ঘ্য কত হবে? এইটুকু অংশ দৈর্ঘ্য হবে তোমার, যদি x বলা হয় x = l - l/n, that means l into 1 - 1/n, তাই তো? তাহলে ঝুলন্ত অংশের শিকলের দৈর্ঘ্য l/n, অবশিষ্ট অংশের শিকলের দৈর্ঘ্য l into 1 - 1/n। তাহলে এই শিকলটুকুর কি ভর? আচ্ছা, প্রথমে একটা বিষয়, l দৈর্ঘ্যের শিকলের ভর। কিসের ভর? ধরে নাও সেটা কত বললাম? m। তাহলে একক দৈর্ঘ্যের শিকলের ভর কত? m/l। এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখলাম, ল্যামডা প্রতি একক দৈর্ঘ্যের ভর। তাহলে এটুকু অংশ কত? সুতরাং l/n অংশে দৈর্ঘ্যের শিকলের ভর কত বলো তো? যেটাকে আমরা m1 বলি, m1 কত হবে? ল্যামডা ইনটু l/n। কেন বলো তো? এটা কি কেন্দ্রের দিকে টানবে? কত করে টানছে? m। তার নিম্নমুখী বল কত? m1g। তাহলে m1 টা কত হবে? l দৈর্ঘ্যের ভর m, একক দৈর্ঘ্যের ভর m/l, এটাকে আমরা ল্যামডা লিখলাম। তাহলে এইটুকু অংশের ভর কত হবে? l/n এর ভর ল্যামডা। আমরা ল্যামডা থেকে মান বসাতে পারি, তাই না? যদি মান বসিয়ে দেই তাহলে কি হবে? ল্যামডা থেকে মান বসালে m/l into l/n, মানে মেইন মোট ভরের 1/n অংশ কি ঝুলে আছে। তাহলে বলো তো অবশিষ্ট অংশের ভর কত? এবং l into 1 - 1/n অংশের ভর কত হবে? যদি এটাকে আমরা m2 বলি, সো ল্যামডা into l into 1 - 1/n। ওটা ক্যালকুলেশন দরকার নেই, ছেড়ে দাও, এভাবেই করছি আমরা, ঠিক আছে? কিছু বুঝতে পারলে? ঝুলন্ত অংশের ভর, অবশিষ্ট অংশের ভর। এবার ঝুলন্ত অংশকে কত করে টানছে নিচের দিকে?
তো অবশিষ্ট অংশের ভরকে মধ্যবিন্দু দিয়ে আমরা দেখি দিতে কত ভর টানছে m2g f2। তাহলে উল্লম্ব বল কত হবে, টেবিল শিকলের বল কত দেবে n। তাহলে এটা বল কি নিচের দিকে নামানোর চেষ্টা করছে, একটা ঘষাঘষি গুণাঙ্ক কোন দিকে কাজ করবে, এই দিকে। এটা কত f সমান সমান নিউ ইনটু n। তাহলে এখানে ঘর্ষণ বল কত বলতো, ঘর্ষণ বল হবে তোমার f সমান সমান f সমান কি মিউ ইনটু n। মিউ ইনটু n কত হবে, n মানে তোমার f2 বলতে পারি বা m2g বলতে পারি, m2g। এবার ওরা কি বলেছে সেটা দেখো কি বলছে। যদি শিকলটি টেবিল থেকে পড়ার উপক্রম হয়, মানে পড়ছে না জাস্ট পড়ার উপক্রম, তাহলে মানে কি বলতো জাস্ট এই বলটা এবং এই বলটা কি সমান। আচ্ছা নিম্নমুখী পড়ার জন্য কে টানছে, f1 বা m1g, আর এখানে কে ধরে রাখছে ঘর্ষণ বল। পরিশেষে যদি এই দুটি বল সমান হয় তো পড়বে না, যদি একটু বেশি হয় তো পড়বে, যদি কম হয় তো জীবনে পড়বে না। তাহলে কি হতে হবে, তাহলে যখন নিম্নমুখী বল বলতে কত m1g এর মান গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয় বেশি হবে নতুবা সমান হবে কার থেকে, এবার থেকে, তবেই পড়ার উপক্রম হবে। বা আমরা কি বলতে পারি m1g f সমান কত, f সমান মিউ ইনটু m2g, g কেটে দাও। তাহলে আমরা কি বলতে মিউ সমান কি মিউ লেস দ্যান ইকুয়ালস টু m1 বাই m2। এখানে আমার লেস দ্যান দরকার নেই, কারণ জাস্ট উপক্রম বলেছে, এটাকে সমানটা মানে ম্যাক্সিমাম মানটা চেয়েছে আর কি। মিউ এর মানটা কার সমান বলতো m1 বাই m2। আচ্ছা m1 এর মানটা কি আমরা পেয়েছি, মিউ সমান সমান m1 এর মান কত পেয়েছি, m1 এর মান পেয়েছি ল্যামডা ইনটু l বাই দন্তের মান। এখানে কি পেয়েছেন ইনটু ল্যামডা l ইনটু 1 - 1 বাই দন্তের মান। তাহলে ল্যামডা l কেটে দাও তুমি এখান থেকে, তাহলে উপরে পড়ে থাকলো 1 বাই দন্তের মান, নিচে তুমি লসাগু করো n - 1 বাই n, তাহলে এই n কেটে দাও 1 বাই n - 1। তাহলে মিউ এর মান কি এটা আছে, ঘর্ষণ গুণাঙ্কের মান, হ্যাঁ অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर। আমি অঙ্কটা তোমাদের 1 মিনিট একবার পড়ে দেই। কি করতে হলো এখানে, এখানে একটা শিকল ঝুলন্ত অবস্থায় আছে, কিছুটা ঝুলে আছে কিছুটা অবশিষ্ট আছে। তাহলে নিচের যেটুকু ঝুলে আছে তার যা নিম্নমুখী বল এবং উপরে ঘর্ষণ বল দুটো যদি সমান হয় জাস্ট উপক্রম। যদি বলতো পড়ছে তাহলে নিঃসন্দেহে এটা বেশি, এই মানটা থেকে স্থির আছে তাহলে এটা মানের থেকে বেশি, কিন্তু উপক্রম বলেছে জাস্ট পড়ছেও না স্থিরও নেই, জাস্ট সমান। কথা বোঝা গেল কি না, উপক্রম বলছে মানে জাস্ট রেডি। কারণ যদি এটা কম বেশি হতো তো স্থির থাকবে, এটা বেশি হতো পড়ে যাবে, সমান মানে কি জাস্ট উপক্রম, এবার বেশি হলেই পড়বে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যখন এই বলটা এবং এই বলটা সমান হবে, সবথেকে ভালো এই জায়গাটা তুমি এভাবে না বলে কি বলবো বলতো, যখন ঘর্ষণ বল এবং নিম্নমুখী বল সমান হবে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি। সো পরবর্তী কোশ্চেনটা করে দেই, তারপরে তোমরা টুকবে। আমরা 10 নম্বর কোশ্চেনটা কি দেখি কি আছে। তোমরা কি সবাই বুঝতে পারছো, কথা বলছো না কেন, একদম জলের মতো ঝকঝকে আর কাচের মতো কচকচে। তোমরা সবাই ভালো আছো, বিকাশ মিশন এক কথায় স্টুডেন্ট সার্কেল খুব ভালো। 10 নম্বর কোশ্চেন বলছে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 বলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তু যে উচ্চতায় স্থির থাকতে পারে তা হলো, করতে বলেছে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 এবং আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তু কণা যে উচ্চতায় স্থির থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা সার্কাস দেখেছি ছোটবেলায়, সার্কাসের মধ্যে দেখতে একটা বলয় থাকে বিশাল বড়, ওখানে অনেক সময় ওই বাইক অনেক কিছু ঘোরায় আর কি। সেই সার্কাসের ধরুন ওই বলয়টা ধরে নাও আমি গা বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি, উঠতে একটা জায়গা মনে হবে কি আর বেশি উঠতে পারছি এবার চলকে পড়ে যাবো। তাহলে যে পয়েন্টে আমি জাস্ট দাঁড়িয়ে থাকতে পারবো, মানে ওর বেশি উঠতে গেলে ছলকে পড়ে যাবো বা তার কমন হয়, সেই পয়েন্টটা কথা চেয়েছি ওরা, বুঝতে পারলে।
বলছে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 আর ব্যাসার্ধের একটি অমসৃণ পাপা গোলকের ভিতরে একটি বস্তু যে উচ্চতায় মানে গোলকের পৃষ্ঠতল থেকে মানে তলদেশ থেকে যতটা উচ্চতা উঠবে সেটা চেয়েছে। এক কথায় অঙ্কটা এরকম, এত কোনো ব্যাপার নেই, জলের মতো ঝকঝকে অঙ্ক। এটা একটা গোলক যেটা লকলক করছে, এই গোলকের এটা কি বলতো একটা মানে কেন্দ্র ও ধরনের একটা বস্তু মানে সাপোজ এই পয়েন্টে পর্যন্ত উঠতে পারে, ঠিক আছে, তার বেশি উঠতে গেলে আবার উল্টে পড়ে যাবে, কমে গেলে স্থির, এটা লাস্ট পয়েন্ট। তাহলে এই যে বস্তু কণাটা এই পয়েন্টে স্থির অবস্থায় আছে, জাস্ট মানে লিমিটিং। বস্তু কণার ভর কত বলুন তো স্যার ম্যাডামরা? m, এটা ব্যাসার্ধ কত r, ভর কত m, তাহলে মহাত্মা গান্ধী কত জোরে টানছে mg। এটা যদি আমরা দেখি এর সাপেক্ষে কত কোণ করে আছে থিটা, তাহলে এই কোণটা কত হবে থিটাই হবে। তাহলে লাগা কস তোমরা কি পড়াশোনা থেকে ছেড়ে দিয়েছো নাকি? আওয়াজ নেই যে mg sin থিটা। তাহলে ঘর্ষাঘর্ষি গুণাঙ্ক কোন দিকে কাজ করবে? উপরের দিকে। এটা কার সমান? এখানে n টা কোন দিকে কাজ করবে? তলের উপর লম্ব। তাহলে ওরা চেয়েছেটা কি? আমি যদি বলি এটা o, এই পয়েন্টটার নাম a, এই পয়েন্টটার নাম b এবং এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম c। ওরা চেয়েছে ac এর মান কত, তাই তো? যদি আমি ac এর মানটা x বলি তাহলে o a কত? আর বলো তো এখানে ac সমান কত? r মাইনাস oa মাইনাস oc। এক কথায় r মাইনাস তোমার হচ্ছে গিয়ে oc। বুঝতে পারলে? এখন আমার এমার্জেন্সি ভাবে কি দরকার? আমার এমার্জেন্সি ভাবে আগে ওসি দরকার। যদি আমি ওসি তে পেয়ে যাই তাহলে অ্যানসার হয়ে গেল, কারণ আরেক থেকে বিয়োগ করে দেব, তাই তো নাকি? মোটের উপর আমি বলছি যে একটা তোমার হচ্ছে কি গোলকের তলদেশ বরাবর তল বরাবর উপরের দিকে বেয়ে উঠছে, উঠতে উঠতে যে পয়েন্টে সে স্থির অবস্থা থাকবে সেই পয়েন্টে ঘর্ষণ গুণাঙ্ক সম্ভবত দেওয়া আছে, তাই না? এখানে মিউ কত দেওয়া আছে? 1/√3। তাহলে যার যেহেতু স্থির, তাহলে কি আমরা বলতে পারি না এই দুটি বল সমান? আমরা কি বলতে পারি না জাস্ট স্থির এবং এই দুটি বল সমান? তাহলে আমরা বলতেই পারি এখানে at stable জাস্ট স্থির অবস্থায় আমরা কি বলতে পারি যে ঊর্ধ্বমুখী বল কত, নিম্নমুখী বল কত? mg sin θ কার সমান? মিউ m। আচ্ছা মিউ m মানে কি? মিউ mg cos θ। mg কেটে দাও, তাহলে এক কথায় tan θ সমান কি? মিউ, তাই তো? মিউ এর মান দিয়েছে না? তাহলে tan θ ইকুয়ালস টু 1/√3। এটাকে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে θ সমান কত? 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে এই অ্যাঙ্গেলটার মান এক্স্যাক্টলি 30 ডিগ্রি। এটাও তাই, আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা কি এটা বের করতে পারবো? কেন পারবো না? অতিভুজ দেওয়া আছে আর অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে কি ভূমি, এটা কি ভূমি? ভূমি বাই অতিভুজ সমান কি? আমরা জানি ভূমি কোনটা বলো তো? OC বাই OB। ভূমি বাই অতিভুজ সমান কি? cos 30। বুঝতে পারলে? তাহলে ভূমি কত? OC সমান সমান r cos 30। cos 30 এর মান কত? r√3/2। সুতরাং নির্ণেয় উচ্চতা, দেখা বের করো। সুতরাং নির্ণেয় উচ্চতা মানে যে এটাই সেম উচ্চতা, যে উচ্চতায় স্থির অবস্থা থাকবে সেটা কত? যদি এটাকে আমরা x বলি, x সমান r মাইনাস r√3/2। তার মানে r কমন নাও 1 মাইনাস √3/2। আর কাছে ক্যালকুলেটর আছে কি? ক্যালকুলেটর কার কাছে আছে? একটা দিয়ে দাও, দেখা যাক কি মান আসে। এটাই অ্যানসার আছে না কি আছে? পয়েন্ট কি আছে? ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে 1 মাইনাস √3/2, যেটা আমার মোবাইলে আসলো 1.339 মানে 1.34 1.34 না 1 পয়েন্ট কেন আছে 0.134
আর কি উত্তর আছে? এটাই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট आंसर। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট आंसर। এটা একটা কি ছিল? বি। তো তোমরা যারা ভিডিও দেখছো তোমরা অঙ্ক দ্রুত তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। যে কোনো জায়গায় বুঝতে না পারো তোমরা ডাইরেক্ট কমেন্ট বক্সে জানাবে, ইমেল তোমরা যে কোনো লিংকের মাধ্যমে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারবে। তাও বুঝতে না পারলে তোমরা ডাইরেক্ট আমার স্টুডেন্টের সঙ্গে কনসাল্ট করো, কারণ ওরা আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স। সো তুলে নাও। পরবর্তী কোশ্চেন নাম্বার কত? 11। কোশ্চেন নাম্বার 11। একটু কোশ্চেনটা পড়ো কি বলছে দেখো। এখানে বলেছে একটি ব্লকের ভর দুটি ব্লকের ভর যথাক্রমে 5 কেজি এবং 6 কেজি একটি হালকা সুতোর সাহায্যে একটি হালকা ঘর্ষণহীন কপিকলে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চিত্র দিয়ে দিয়েছে অবশ্য। M1 ভর নততলে M1 ভর একটি নততলে স্থির অবস্থায় এবং M2 ভর উল্লম্বভাবে ঝুলছে। নততলে নতিকোণ 30 ডিগ্রি। 5 কেজি ভরের ব্লকের উপর ঘর্ষণ বলের মান কোন দিকে হবে? আচ্ছা, আমরা একটু পিকচার না এঁকে বলা ঠিক হবে না। অঙ্কটা হেভি সহজ হবে যদি আমরা অঙ্কটা একটু কয়েকটা ইনফরমেশন বের করি। আপনারা কি একটু বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? থ্যাংক ইউ। ম্যাডাম তো নেই, ম্যাডাম তো অন্য এতে আছে, অন্য সেকশনে আছে। এটা একটা নততল। এখানে একটা কি আছে বলো তো? এখানে একটা কপিকল আছে। কপিকলটা এইভাবে ঘুরছে। এই মানুষ কপিকলের উপর দিয়ে একটা সুতো ঝুলানো আছে। এখানে হ্যাঙ্গার বাই হ্যাঙ্গিং, হ্যাঙ্গার বাই হ্যাঙ্গিং এখানে একটা বস্তু আছে, আর এখানে একটা হ্যাঙ্গার বাই হ্যাঙ্গিং করা আছে। এই হচ্ছে তোমাদের পিকচার। বলেছে এই এটার ভর কত? M1, এটার ভর M2। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে বলুন তো এই দিকে কত বলে টানছে? M1G। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এদিকে কত? লাগা cos MQ, এদিকে খাড়া sin MG sin 30 ডিগ্রিতে লম্ব বল। আচ্ছা, আর এটা কত ধরে নিচের দিকে টানছে? M2G। এই হচ্ছে তোমাদের। এবার ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে এখন বলা সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু এখানে কতগুলো ইনফরমেশন বলুন তো স্যার। M1 এর মান কত দিয়েছে? M1 এর মান 5 কেজি। আচ্ছা, M2 এর মান 6 কেজি। মিউ এর মান কত দিয়েছে? মিউ এর মান দিয়েছে কি? মিউ এর মান দেওয়া নেই, তার দরকার নেই এখন। আচ্ছা, থিটার মান দিয়েছে, আর জি এর মান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কিছু বলা আছে কি? আর কিছু বলা নেই, আর লাগবেও না। ধরুন আমি এই বলটাকে নিম্নমুখী বলকে আমি বলছি F2, আর এইদিকে নিম্নমুখী বলকে আমি বলছি F1, ঠিক আছে? বলুন তো স্যার ম্যাডাম এখানে F2 টা কত হবে? M2G। M2 মানে কত? 6 × 10 মানে 60 নিউটন। আচ্ছা, F1 টা কত হবে? M1G sin 30। M1 মানে তোমার হচ্ছে 5 10 হাফ 50 মানে 25। এবার একটা প্রশ্ন আমরা বলতে পারবো, F2 বড় না F1 বড়? তাহলে সে কোন দিকে নামার চেষ্টা করছে? তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। বুঝতে পারলে কি বললাম? এদিকে ফ্রিকশন বল কাজ করছে। এবার দেখো পরে একটা পয়েন্ট পড়ছে সমাবস্থায় আছে সমাবত। দেখো M1 ভরের একটি নততল স্থির অবস্থায় আছে এবং M2 ভরে ঝুলছে। মানে ব্যাপারটা পুরো সিস্টেমটা কি আছে? সম্ভব। তাহলে
এটার মান 60, এটার মান 25, তাহলে f মান কত হবে? 35 হবে। বুঝতে পারলেন? 35 এবং কোন দিকে? নিম্নমুখী। এটাই आंसर হওয়ার কথা। উত্তর কিছু আছে কি এরকম? অপশন বি। সেটা আমরা কি করে বের করব? at stable condition, স্টেবল কন্ডিশন, স্থির অবস্থায়। বলতো নিম্নমুখী বল কি কি কাজ করছে? একটা F1 প্লাস স্মল a, আর এই কি ও আছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক দরকার পড়ছে না, ডাইরেক্ট বল হিসাব করছি আমরা। সো F সমান সমান কি? F2 মাইনাস F1, 60 মাইনাস 25, 35 নিউটন। এবং সেটা কোন দিকে? এবং সেটা Fটা কোন দিকে? নিম্নমুখী। অর্থাৎ 35 নিউটন বল নিয়ে নততল বরাবর নিচের দিকে নামছে। অপশন নাম্বার বি, BM physics। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर। বি ফর BM physics। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, একটু পড়ে দেখো কি বলছে। 12 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। তোমরা কি বুঝতে পারছো? অবশ্য তোমাদেরকে জিজ্ঞেস করাটা খারাপ আমার, কারণ ঈশ্বর অঙ্ক তোমাদের কবে শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমরা রিভাইজ করছি তাই। আচ্ছা, কত নম্বর প্রশ্ন আছে? কোশ্চেন নাম্বার 12 এ দিবে 12। আচ্ছা, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসে। একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসে। নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে পরিবর্তিত হয়। আচ্ছা, সম্পর্ক দিয়েছে। বস্তুটি নততল বরাবর নেমে আসলে এটা আছে বিষয়, এটা কি তো নততল। আচ্ছা, এখানে একটা কি আছে? বস্তু। সে কি করছে? এখান থেকে নিচের দিকে নেমে আসে। কোন কত? এদিকে কি কাজ করছে? মহাত্মা গান্ধী। আচ্ছা, এই গাড়ি কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে, হালকা একটু কি হচ্ছে? মহাত্মা গান্ধী। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে এদিকে কি কাজ করছে? লাগা cos। তোমাদের কি সাউন্ড কি হারিয়ে গেছে নাকি? লাগা cos। আচ্ছা, এদিকে বলতেন না। বলুন তো স্যার, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? কেন উপরের দিকে হবে? কারণ সে নিচের দিকে নামছে, তাই না? এবার একটা আমার ছোট্ট প্রশ্ন, এখানে mg sin থিটা বড় না এক বড়? mg এখানে কত বড়? এটাকে আমরা f net বলছি। লব্ধি বল কত হবে? mg sin থিটা থেকে f বাদ দিলাম। আচ্ছা, এটা কি লিখতে পারি? mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা, কারণ মিউ n মানে এটাই। এখান থেকে তুমি mg কমন নাও। sin থিটা মাইনাস মিউ cos থিটা আমরা জানতাম আগে থেকে অবশ্য, তখন সহ কোনো গতিশীল বস্তু নিচের দিকে যদি নামে। f net সমান কি বলতো? f net সমান কি? ধরো না পুরো সিস্টেমটা বল কত? n কত ত্বরণের নিচের দিকে নামছে? a ত্বরণে। তাহলে মহা যদি কেটে দেই, তাহলে a সমান সমান g sin থিটা মাইনাস মিউ cos থিটা। কিন্তু মিউ এর একটা মান ওরা দিয়েছিল সম্ভবত। মিউ এর মান দিয়েছিল কি? দিয়েছিল kx। যেহেতু মিউ সমান সমান kx, সুতরাং g ইনটু sin থিটা মাইনাস kx cos থিটা। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন বলুন তো, এখানে সবই কি ধ্রুবক ধরি? x তো ধ্রুবক নয়, কারণ ঘর্ষণ গুণাঙ্ক সরণ x এর সঙ্গে পরিবর্তনশীল। তাহলে এটা কি পরিবর্তনশীল ত্বরণ সহ কোন দিকে নামছে? নিচের দিকে নামছে। আনসার কি হবে? পরিবর্তনশীল ত্বরণ সহ নিম্নমুখে নিচের দিকে নামছে। নিচের দিকে নামছে। অপশন
ডি ইজ দা কারেক্ট आंसर ডি। সো অঙ্কগুলো তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসছি। তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ডাইরেক্ট বলবে, সেগুলো আমরা ডিসকাস করব। বুঝতে পারলে? এখানকার স্টুডেন্টরা খুবই এক্সাইটেড, অ্যাকচুয়ালি পড়াশোনা অত্যধিক ভালো তো, তাই এরা খুবই এক্সাইটেড। তো আমি তোমাদেরকে পরে আবার শেষের দিকে পরিচয় করে দেব। তোমরা যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা ডাইরেক্ট বলবে, ঠিক আছে? এবং তোমরা কিছু বলবে ভিডিও বার্তা হিসেবে। হ্যাঁ স্যার বলবো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তাই তো? সাবস্ক্রাইব। ঠিক আছে, আমরা পরে কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার কত হবে? কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13। একটু 13 নম্বর কোশ্চেনটা পড়ো। বলছে 5 কেজি ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে। কত বলো না? 5 কেজি ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে। তল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ও চল ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলে যাতে এটি গতিশীল হয়, ব্লকটি চলতে শুরু করার পর ক্রিয়াশীল করতে হলে ব্লকের ত্বরণ কত হবে? মানে যেটা ওরা বলেছে সিম্পল একটা বিষয়, এটা একটা কি তল বলুন তো? অনুভূমিক অমসৃণ তল। অমসৃণ তল। আচ্ছা, এর উপর একটা কি আছে? এর উপর একটা ব্লক আছে। এর ব্লক আছে। বাহ, সুন্দর তেল ভরেছো তোমরা। এটা ব্লক আছে। ব্লকের ভর কত স্যার? 5 কেজি। 5 কেজি ভরের একটি ব্লক আছে। অমসৃণ তল। তল এবং ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক স্থিত এবং চলক। আচ্ছা, এখানে মিউ কে মিউ এস স্ট্যাটিক ফ্রিকশন কত দিয়েছে? 0.7 এবং মিউ কে কাইনেটিক ফ্রিকশন কত দিয়েছে? 0.5। স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়েছে 5 কেজি ভর দিয়েছে 5 কেজি। এবার যেটা বলেছে, একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলো, এইদিকে একটা বল প্রয়োগ করা হলো, সাপোজ এ, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? উল্টো দিকে, ঠিক আছে? প্রয়োগ করা হলে প্রয়োগ করা যাতে এটি গতিশীল হয়, তাহলে গতিশীল হওয়ার আগে পর্যন্ত কত বল প্রয়োগ করতে হবে? গতিশীল হওয়ার আগে ক্রিয়াশীল বল কত বলুন তো? যেটাকে আমরা কি বলবো? এক অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা কত? প্রযুক্ত বলটা সমান হবে, মানে গতিশীল হওয়ার আগে পর্যন্ত এটাই তো ম্যাক্সিমাম বাধা দেবে, তাই না? সেটা কত হবে? মিউ এন এন এস। আচ্ছা, মিউ এস ইনটু এন, মিউ এস ইনটু এন, মিউ এস ইনটু এন কত হবে এখানে? এদিকে এমজি, উপরের দিকে দন্তের নাম এমজি। মিউ এস এর মান কত দেওয়া আছে এখানে? 0.7 ইনটু এম দেওয়া আছে তোমার 5, আর জি এর মান দেওয়া আছে, জি এর মান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার 10, তাহলে 535 নিউটন। তাহলে যেটা ব্যাপার দাঁড়ালো, বিষয়টা বোঝার চেষ্টা করো। ব্লকটিকে চলতে শুরু করার আগে ম্যাক্সিমাম কত বল দিতে হবে? 35 নিউটন। এবার যখন চলতে শুরু করার পর, এটা চলতে শুরু করার আগে পর্যন্ত ক্রিয়াশীল বল, এটা ম্যাক্সিমাম বল। যখন চলতে শুরু করে তখন ত্বরণ কত? বলতো চলতে শুরু করলে কাইনেটিক ফোর্স কত হবে? যখন চলতে থাকে তখন আমরা কি বলবো? তখন এ কে কত? কাইনেটিক ফ্রিকশন কত? মিউ কে ইনটু এম, মিউ কে ইনটু এমজি, 0.5 ইনটু 5 ইনটু 10 মানে 25 নিউটন। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যখন আমরা বল প্রয়োগ করে চালানোর আগে পর্যন্ত কত বল প্রয়োগ করেছি? 35। চলতে শুরু করলে বলটা কত হয়? 25। তাহলে প্রশ্ন হচ্ছে এক্সট্রা চলতে যখন শুরু করবে তখন এক্সট্রা বল কত দিয়েছি? 10। তাহলে কত ত্বরণে যাবে?
সুতরাং নির্ণেয় ক্রিয়াশীল ত্বরণ, সুতরাং নির্ণেয় ত্বরণ, নির্ণেয় ত্বরণ অর্থ ত্বরণ A সমান সমান কি নেট ফোর্স বাই মাস, F নেট বাই মাস। এখানে F নেট কত, Fs মাইনাস Fk বাই m, সো 35 মাইনাস 25 বাই 5, 10 এর মান 2 মিটার পার সেকেন্ডে ত্বরণে চলবে গোলাপটা। যখন চলতে শুরু করবে কত ত্বরণে চলবে, 2 মিটার পার সেকেন্ডে, কারণ সে এক্সট্রা এত বল পেয়ে গেল, 10 নিউটন বল পেয়ে গেল। সো অপশন নাম্বার BM ফিজিক্স, অপশন নাম্বার B ইজ দা কারেক্ট आंसर। এটা টুকে নাও। আমরা পরের কোশ্চেন তোমার 14 নম্বরটা আলোচনা করছি। তাহলে আমাদের কোনটা কোশ্চেন আলোচনা করব এখন, কোশ্চেন নাম্বার 14। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা আলোচনা করে দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 14 যেটা বলেছে, সম্পূর্ণ মসৃণ একটি 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর বস্তুর নততল বরাবর নামতে একটি বস্তু যে সময় লাগে 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ তল বরাবর বস্তুর নামতে n গুণ বেশি সময় লাগে। খুবই সহজ কোশ্চেন, জাস্ট একটু সাহসিকতার সঙ্গে অঙ্কটা করলে হয়ে গেল। এটা একটা নততল, এখানে একটা নততল আছে, বলতো প্রত্যেকের নতিকোণের মান কত, 45 ডিগ্রি। তার মানে এটা কি নয় 45 ডিগ্রি কথার অর্থ কি বলতো, যেখানে ভূমি এবং লম্ব কি সমান, তার প্রত্যেকের অতিভুজ কি হবে সমান। তাহলে এটা কি তল, এটা একটা মসৃণ তল, এটা একটা মসৃণ তল, এটা একটা অমসৃণ তল, অমসৃণ তল। আমরা এখান থেকে বস্তু ছেড়ে দিলে নামবে, এখান থেকে এই পর্যন্ত নামবে, এখানেও এখানে এই পর্যন্ত নামবে। তো দুটোর ক্ষেত্রে দূরত্ব আমরা বলি s, এর দূরত্ব কত s, এই দূরত্বটা কত s। এখানে নামতে যদি t1 সময় লাগে, t1 সময় t সময় লাগে, এই t2 সময় কি লাগবে nt, তাই তো n গুণ বেশি সময় বলেছে। তাহলে মসৃণ তল বরাবর একটা বস্তু নামতে যত সময় লাগবে তার থেকে n গুণ বেশি সময় লাগবে। এখানে ঘষাঘষি গুণাঙ্ক নেই, এখানে ঘষাঘষি গুণাঙ্ক আছে। তাহলে এখানে যদি বস্তুটা কোনো একটা মোমেন্টে কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আচ্ছা আমাকে একটা বলো তো, এখানে নিম্নমুখী ত্বরণ কত, তাহলে কল্পনা করার দরকার পড়বে না। নিম্নমুখী ত্বরণ কত, জি sin থিটাটা কি জানো, কারণ ঘর্ষণ গুণাঙ্ক নেই। এখানে কত g ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা। ভেরি গুড। তাহলে আমাদের আর অংশ বিভাজন দরকার নেই। প্রত্যেকের প্রাথমিক বেগ কত, প্রত্যেকের প্রাথমিক বেগ প্রত্যেকের যে দূরত্বটা সেটা সমান। তাহলে আমরা বলতে পারি এই স্টেটে মানে মসৃণের ক্ষেত্রে আর অমসৃণের ক্ষেত্রে, অমসৃণ আমরা কি জানি s equals to ut plus qt, এখানেও s equals to ut plus qt। আচ্ছা বলুন তো এখানে s টা কত, s 0 প্লাস হাফ অফ এর জায়গায় কি বলবো g sin theta into t square, t এর জায়গায় t square। এটা কত s equals to 0 হাফ অফ g, তোমার হচ্ছে কি sin theta minus mu cos theta into nt তার হোল স্কয়ার। আচ্ছা এই দুটো কি সমান নয়, সো আমরা বলতে পারি এই দুটো সমান। হাফ অফ g sin theta into t square, হাফ অফ g sin theta minus mu cos theta into n square t square। তাহলে হাফ অফ g কেটে দাও, t square কেটে দাও, তাহলে sin theta equals to sin theta minus mu cos theta। সো এটা এদিকে আসলে
ও ইনটু n স্কয়ার, তাহলে এটা হবে না। তাহলে এক কাজ করো, তুমি এটা আগে লিখে নে, sin θ মাইনাস মিউ cos θ ইনটু n স্কয়ার। তাহলে sin θ যদি ভাগ করি তাহলে কি হবে বলতো, 1/n স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস মিউ tan θ। মিউ tan θ কেন cos θ, বুঝতে পারলে? এই প্রত্যেকটা পদকে sin θ দিয়ে ভাগ করলাম আর n স্কয়ার দিয়ে নিয়ে আসলাম। তাহলে মিউ cos θ সমান কি, মিউ cos θ সমান 1 মাইনাস 1/n স্কয়ার। আচ্ছা θ মান কত বলেছে বলো তো, cos θ মান কত, 1, মিউ cos টু 1 মাইনাস n স্কয়ার। উত্তর কি আছে, ঘর্ষণ গুণাঙ্ক চেয়েছে না? আর সেই বিএম ফিজিক্স মানে সব বিএম ফিজিক্স এর আওতায় চলে আসছে। তো আমাদের টাইম খুব শর্ট হওয়ার কারণে আমরা আজকে কত নম্বর পর্যন্ত করলাম, 14 নম্বর পর্যন্ত। পরবর্তীতে ভিডিও সিরিজে আমরা চেষ্টা করব অ্যাট লিস্ট বাকি অঙ্কগুলোকে শেষ করার জন্য। আমি তোমাদের সঙ্গে হালকা করে পরিচয় করে দিয়েছি, তোমরা যদি কিছু বলতে চাও বলবে, আমাদের যদি ভিডিও বার্তা হিসেবে কিছু দিতে চাও সেটা জানাবে। তো প্রথমে তোমরা বলো প্রত্যেকে ভালো আছো কি? হ্যাঁ, ভেরি গুড। তো এই হচ্ছে কি বিকাশ মিশনের বয়েজ ক্যাম্পাস। এরা অনেক স্টুডেন্ট বাড়ি চলে গেছে, কালকে 15ই আগস্ট ছিল, 15 আগস্ট বাড়ি চলে গেছে। এরা সবাই ভালো স্টুডেন্ট, কোনো এদের মধ্যে ঝামেলা নেই। এরা দেখতেও ভালো অনেকটা, হ্যান্ডসাম। সো কিছু বলবে তোমরা?